না মানে ভারতের দালালি, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া, পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা, মানে না মানে এরকম কিছু। প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল শেখ হাসিনার সময়, তখনও আমরা দেখলাম যে সবার আগে নরেন্দ্র মোদী এসে তাকে কংগ্রাচুলেট করছে, অথচ সারা দেশের মানুষ দেখেছে যে এটা কোনো নির্বাচনই হয়। একদম গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, সরকারি অর্থেই প্রচারণা চালাচ্ছে। এখন যখন নির্বাচন কমিশন বলে এটা দণ্ডনীয় অপরাধ, তাহলে এই কাজগুলো যারা করলেন তাদের কি দণ্ড হবে? মানে প্রথম থেকে পরে শেষ পর্যন্ত আসছি, তখন আমি যখন হা বা না ভোট দিব আমি ভুলে গেছি যে আমি কি পড়েছি। ইউনূস সাহেব এসেই কি করলেন, প্রথমে 2 মাসের মধ্যে ওনার বিরুদ্ধে যত মামলা ছিল উনি এক্সিকিউটিভ অর্ডার সব মামলা উনি প্রত্যাহার করেন। ঠিক এক্স্যাক্টলি আগের স্বৈর শাসকরা যা করতো, তফসিল যখন ঘোষণা হয় তখন কিন্তু সবকিছু মানে শাসন ব্যবস্থা সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই ইউনূস সাহেবের সরকার এমন এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেটা তাদের নেওয়ার কথা না। প্রফেসর আলী রিয়াজের আরও একটি বক্তব্য, তিনি বলছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের 12টি নির্বাচনের মতো না। এরপর নির্বাচিত সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন। তখন আসলে ডক্টর ইউনূস কি করবেন? ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দেবেন? তখন কি প্রধান উপদেষ্টার পদ থাকবে? ওই ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন দলকে নিয়ে মিটিং করে, আর ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে খাবার দাবার আসে, কেমন 8-9 মাস ধরে এগুলা করতো। করে রেজাল্টটা কি হলো? রেজাল্ট কিছুই হলো। মার্কিন রাষ্ট্রদূত কথা বলছেন, তিনি বলছেন কোনো দলের পক্ষে যুক্তরাষ্ট্র না। হ্যাঁ, কিন্তু এটা তো অনানুষ্ঠানিক কথা বা ভেতরের কথা যখন ফাঁস হচ্ছে, তখন দেখা যাচ্ছে তাদের একটা পক্ষপাতিত্ব মনে হয় যেন প্রকাশই হচ্ছে। তারা এখানে থাকে, তো তারা দেখছে, তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে, তো রিপোর্ট এসে তারা দেখতেছে যে জামাতের পক্ষের লোকজন আছে। যে নিয়োজিত ব্যক্তির জন্য শাস্তিযোগ্য অপরাধ বলছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ সম্প্রতি বলেছেন এতে আইনগত বা নৈতিক কোনো বাধা নেই। কেন এই দ্বৈততা? নির্বাচন কমিশন কি পারবে নিজ অবস্থান অনুযায়ী রাষ্ট্রীয় টাকায় হ্যাঁর পক্ষে প্রচারণা চালানো সরকারের উপদেষ্টাদের শাস্তির আওতায় আনতে? অন্যদিকে ইউনূস সরকারের ভূয়সী প্রশংসা করা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো দলকে সমর্থন জানায় না বললেও ভেতরের কথায় স্পষ্ট হয় জামাত প্রীতি এবং বিএনপি ভীতি। কিন্তু কেন কেন টাইম ম্যাগাজিন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে বলছে উচ্ছৃঙ্খল? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করা সিনিয়র সাংবাদিক আরশাদ মাহমুদ। আরশাদ মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। আমি আসলে শুরু করতে চাই যে দেখলাম আমরা নির্বাচন কমিশন থেকে জানানো হলো যে গণভোটের পক্ষে মানে হ্যাঁ বা না এর পক্ষে প্রচার চালাতে পারবে না প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি, যদি করেন সেটি দণ্ডনীয় অপরাধ হবে। কিন্তু তার মানে আগেই আমরা দেখলাম আলী রিয়াদ সাহেব তিনি বললেন যে এতে কোনো মানে সরকারের কর্মকর্তারা বা প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা সবাই বা প্রজাতন্ত্রের সাথে কর্মে নিয়োজিত সবাই গণভোটের পক্ষে বা বিপক্ষে যে কোনো বিষয় চালাতে পারবেন, এতে আইনগত কোনো বাধা নেই। মানে নির্বাচন কমিশন বলছে দণ্ডনীয় অপরাধ, জনাব আলী রিয়াজ বলছেন আইনগত কোনো বাধা নেই। আসলে আসলে বিষয়টা কি? তিনি বলছেন নৈতিকও বাধা নেই। আসলে কোনটা ঠিক? বিষয়টা তো আজকে প্রফেসর রেহমান সোমান একটা সুন্দর কথা বলেছেন এগুলো নিয়ে, যে পুরো জিনিসটাই হলো একটা কনফিউজিং ব্যাপার। আর ওনার মতো স্ট্যাচারের একটা লোক, উনি ব্যাংক গভর্নেন্স ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্টের কিছু, উনি বললেন যে এটাতে 38টা মানে বিভিন্ন দিয়েছে, যা সাধারণ মানুষ কিছুই জানে না এটা সম্পর্কে। যেমন আমি মোটামুটি লিখতে পড়তে জানি, কিন্তু আমি যখন পড়তে গেলাম এগুলা, আমার মানে আমি বুঝতে পারলাম না যে এটা নিয়ে আমি কিভাবে একটা সিদ্ধান্ত দিব। তার কারণ আমার 6 মিনিট লেগেছিল মানে পড়তে, কেমন। এখন আমি যখন প্রথম থেকে পড়ে শেষ পর্যন্ত আসছি, তখন আমি যখন হা বা না ভোট দিব আমি ভুলে গেছি যে আমি কি পড়েছি। তো আমার অবস্থা যদি হয়, দেশের মানে অধিকাংশ জনগণ যারা ভোটার তারা এটা সম্পর্কে তাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই, তারা জানে না। এটা হলো তথাকথিত ওই এলিট ক্লাসের যে আমরা এই অন্তর্বর্তী সরকারের একটাই কথা, যে আমরা স্বৈরাচার যাতে ফেরত আসতে না, বারবার একই কথা বলে, কেমন। আর তাদের আচরণও হলো স্বৈরাচারী সরকারের মতো। যেমন ইউনূস সাহেব এক একটা সিদ্ধান্ত নেন, তার সঙ্গে কোনো কিছু কথা বলেন না,
এগুলো আমি বহুবার বলেছি, আবার লিখেছি এই সমস্ত নিয়ে। আহ আমরা স্বৈরাচারের শাসক বলতে আমরা কি বুঝি? যে সে বিচার বিভাগকে মানে না, কোনো আইন কানুনের ধার ধারে না, কেমন নিজের খুশি যা ইচ্ছা করে একটা মোহাম্মদ সাত্তুকের মতো এক একটা করে অর্ডার দিয়েছে। যেমন শেখ হাসিনার সময় আমরা দেখেছি, খালেদা জিয়ার সময় দেখেছি, জেনারেল এরশাদের সময় দেখেছি। তো উনি ইউনূস সাহেব এসেই কি করলেন, প্রথমে 2 মাসের মধ্যে ওনার বিরুদ্ধে যত মামলা ছিল উনি এক্সিকিউটিভ অর্ডার সব মামলা উনি প্রত্যাহার করে, ঠিক এক্স্যাক্টলি আগের স্বৈর শাসকরা যা করতো উনি একই কাজ করছেন। তো আমার প্রশ্নটা, যে আমরা যে এত রক্তের বিনিময়, এত মানুষের অঙ্গহানি হলো, এত কিছু হলো, তাহলে আমরা আমরা কি সিস্টেমটা, আমরা নতুন বন্দোবস্তটা কি, এটা তো আমি বুঝতে পারছি না কিছু। তো এই জিনিসগুলো যখন মানুষ দেখতে পাচ্ছে, যেমন আমি অমককে পোর্ট দিয়ে দাও, এগুলো তো জাতীয় ইস্যু, তাই না? তো আপনি তো কারোর সঙ্গে কথা বলতে হবে এটা নিয়ে। আপনি বলছেন যে এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আপনাকে এই এই ক্ষমতা কে দিয়েছে? এই মানে, আর এগুলো হলো নন, এটা তো আপনার প্রায়োরিটির মধ্যে ছিল না। আপনার প্রায়োরিটি ছিল আপনি কিছু মৌলিক সংস্কার। মৌলিক সংস্কারটা কি? আপনি নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন, যেখানে আহ, আহ, টাকাওয়ালা মানে টাকাওয়ালাদের দৌরাত্ম্য থাকবে না, এবং লোকজন নির্ভয়ে ভালোভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এবং দুর্বৃত্তরা যাতে করে ক্ষমতায় না আসতে পারে। তো সেই জিনিসগুলা মানে মানুষ, আমি অন্তত চেয়েছি, আমি আমার নিশ্চিত দেশের অধিকাংশ মানুষ সেগুলাই চেয়েছে। হ্যাঁ? তো আপনি সেদিকে কোনো কিছু গেলেন না। তারপরে যেমন আপনি পুলিশ প্রশাসন বা জনপ্রশাসনকে সংস্কার করা, যেমন আমলাতন্ত্র একটা খুব বড় বাধার সৃষ্টি হয়ে, মানে সারা বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। গতকালকে আমি এটার উপরে একটা ইন্টারভিউ দিয়েছি, যে ফজল কবির খান সাহেব, উনি একজন উপদেষ্টা, এবং খুব নাম করা উপদেষ্টা, মানে উনি দেশপ্রেমী। উনি হঠাৎ করে বললেন যে এই মাইলস্টোনের স্কুল কলেজের পরে যে বিমানটা ভেঙে পড়েছিল, এটা উচিত ছিল সচিবালয় পড়া। এত বড় স্ট্রং স্টেটমেন্ট, যে তাহলে এই এদের দ্বারা কোনো কিছু হবে না, এদের দেশের মানুষের কোনো কিছু। তো আমার প্রশ্নটা, যে আপনি 18 মাসের ধরে এদেরকে সহ্য করে গেছেন, বা এদের মতো কথা বলতে চলেছেন, তাদের মাথায় হাত দিয়ে সমস্ত কাজ করে নিয়েছেন, এখন এই মুহূর্তে আপনি এই সমস্ত কথা বলছেন কেন? তো ইউনূস সাহেব অনেকবার বলছেন যে আমলাতন্ত্রের জন্য কাজ কাম করা যাচ্ছে না। তো আপনার তো সংস্কার, তো সবচেয়ে বড় সংস্কার তো ওইখানে করা উচিত ছিল, যে যাতে করে এই আমলাতন্ত্রকে আমরা, এই যে দুষ্ট চক্র, এটাকে আমরা ভাঙতে পারি। আপনি সেদিকে গেলেন না, আপনি এদেরকে মানে পুনর্বাসন করলেন। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এখন যে যারা মোটামুটি কন্ট্রোল করছে আমলার মানে সচিবালয়, এরা হলো সব 1982 ব্যাচের মানে কর্মকর্তারা। তো তারা কি, তাদের অভিযোগটা কি, যে আমরা পদবঞ্চিত হয়েছি, আমাদের প্রমোশন দেয় নাই। কেন দেয় নাই? আমরা বিএনপি ঘরানার লোক ছিলাম সেই জন্য, অথবা জামাত ঘরানা, মানে আওয়ামী বিরোধী ছিল। তো আমার প্রশ্ন, যে ব্যুরোক্রেসি হবে ফেসলেস, তাদের তো কেউ চিনবে না। তো আপনি যখনই বলেন যে আমি বিএনপি ঘরানার লোক ছিলাম, তো তখনই তো আপনাকে শুড বি ডিসকোয়ালিফাইড রাইট অ্যাওয়ে। আপনাকে তো আর মানে কোনো স্থান দেওয়ার কোনো জায়গা নেই। তখন আপনি তো কোনো দলের নেতৃত্ব করার জন্য ব্যুরোক্রেসিতে আসেন নাই। তো আপনি তো প্রথমেই যখন এই কথাটা তাদের বলেছেন, সঙ্গে সঙ্গে বলতো যে বাবা, আমরা কিন্তু নিরপেক্ষ সরকার, আমরা বিএনপিরও সরকার না, জামাতেরও সরকার না। তারা যদি ক্ষমতা আসে, তখন তোমরা তাদের কাছে যাবে এবং তারা তোমাদেরকে পুনর্বাসন করবে, কিন্তু আমরা এটা করতে পারবো, এটা নিরপেক্ষ। আপনি সংস্কারগুলোর কথা বলছিলেন, সংস্কার মানে তাহলে প্রশ্ন তো সবাই করবেই যে কি সংস্কারটা আসলে হলো। সেদিন আমার সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি, তার সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে বলছিলেন যে আসলে যতগুলো সংস্কার কমিশনের প্রস্তাব, তার খুব সামান্যই সেই বিষয়ে নজর দেওয়া হয়েছে। এমনকি নির্বাচন কমিশন গঠন থেকে কিছুতেই আসলে সংস্কার কমিশনের প্রতিবেদন বা যে সুপারিশ প্রস্তাবনা, সেগুলো খুব একটা কেয়ার করা হয় না। কিন্তু আপনি বলছিলেন না যে একটাই ব্যাপার, সরকারের যেন স্বৈরাচার ফিরতে না পারে, গণভোট প্রচারণার ব্যাপারে। আমি দেখছিলাম
এবং আপনি বলছিলেন যে এতগুলো ধারা বা এতগুলো বিষয়বস্তু সেগুলো পড়ে আপনার মতো মানুষের বুঝতেও সময় লাগছে, তাহলে সাধারণ মানুষ কি আসলে বোঝে কিনা। কিন্তু মানুষকে যেভাবে বোঝানো হচ্ছে, আমি দেখছিলাম ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি বলছেন যে একটি রাজনৈতিক দল গণভোটে নায়ের পক্ষে অবস্থান নিয়েছে, না মানে ভারতের দালালি, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া, পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা। মানে না মানে এরকম কিছু মানুষ মানে না, বুঝতে তো পারছে না এরকম কিছু। এগুলো ইংরেজিতে বলে রেটরিক, কেমন? তো আপনি যখন ভোটারদেরকে এই কথা বলছেন, তো এখন অ্যান্টি ইন্ডিয়ানিজম এই দেশে খুব ভালো চলে, আপনার মানুষের বাহবা পাওয়া যায়। তো বাস্তবতাটা হলো এই যে ইন্ডিয়া তো একটা বড় শক্তি এবং তারা আমাদের প্রতিবেশী। তো জিওগ্রাফিক্যালি আপনাকে তো ইচ্ছা করলে আপনি কি ইন্ডিয়া থেকে আমরা দূরে সরে যেতে পারি না, বা ইন্ডিয়া আমাদের থেকে দূরে, আমাদেরকে থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে। তো যতখানি অ্যাকোমোডেটিভ হওয়া যায়, মানে উভয়ের স্বার্থ রক্ষা করে, সেটাই দেখা উচিত, কেমন? তো সেই জিনিসটা না করে আপনি কনস্ট্যান্টলি একটা, মানে সত্যি কথা বলতে কি, যে ভারত বিরোধিতা কেন হয়েছে এই দেশে? ভারত তো আমাদের সাথে ভালো ব্যবহার করেনি, আমরা তো দেখতে পাচ্ছি। তারপর আমরা যে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল শেখ হাসিনার সময়, তখনও আমরা দেখলাম যে সবার আগে নরেন্দ্র মোদী এসে তাকে কংগ্রেচুলেট করছে, অথচ সারা দেশের মানুষ দেখেছে যে এটা কোনো নির্বাচনই হয়, একতরফা সবকিছু হয়েছে। তো স্বাভাবিকভাবে দেশের সাধারণ মানুষ চিন্তা করছে যে কি ব্যাপার, তো এরা এর পক্ষে থাকে। তো সেটা থাকে কেন? তার কারণ হাসিনাকে দিয়ে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে। আমি যখন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট বা পলিসি মেকারদের সাথে বিভিন্ন সময় কথা বলেছি, ঢাকায়, দিল্লিতে, ওয়াশিংটনে, তাদেরকে আমি একটাই কথা বলতাম যে, তো দেখো, আমরা তো 90%, যুদ্ধের সময় তো 90% আমরা ভারতের পক্ষে ছিলাম, বিকজ তোমরা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিলে, আমরা কৃতজ্ঞ সেই জন্য। কিন্তু তোমরা কি একবারও ভেবেছো যে কেন পুরো দেশের মানুষ আমাদের বিরুদ্ধে চলে গেল? এই প্রশ্নের জবাবটা তোমাদেরকে দিতে হবে, তোমরা কেন করলে এটা? হুম? তো যাই হোক, যে কথাটা মূল আপনার যে মূল প্রশ্নের, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি, যে সংস্কার হলে স্বৈরাচার ফেরত আসবে। তো এগুলো আপনি বলতে পারেন, কিন্তু যেটা বল, আর রেভান্স ওয়ান সাহেব একটাই কথা বলেছেন বারবার করে, যে আমি নিজেই তো বুঝতে পারছি না যে এতগুলা কি করতে পারবে। তো এইটা, আর সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। আপনি নিজে একটা জিনিসগুলো বলবেন যে এই জিনিসগুলোতে আমরা, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। অন্তর্বর্তী সরকারের তো এই সময় ছিল না এটা নিয়ে, মানে ফাইনাল একটা ডিসিশন দেওয়ার। উনি, প্রফেসর রেহমান সুমান ওই কথাটাই বলছেন, যে আপনাদের উচিত ছিল জিনিসগুলোকে হাইলাইট করা এবং পরবর্তী যারা নির্বাচিত হবে তাদের কাছে এগুলা প্লেস করা, যে তোমরা এইগুলা এগুলা দেখো। তার কারণ আপনি সংস্কার করলেন, এখন এটা তো সংসদ থেকে পাশ হতে হবে। তো পরবর্তী সংসদে যারা আসবে তারা যদি বলে যে না আমরা এটা মানবো না, আপনি কি করবেন? জি, তো এইখানেও পুরো আমার কিছু জিনিসটা প্রশ্ন আছে যে আসলে কি করবেন সেটা নিয়ে একটু, এটা নিয়েও একটু ঝামেলা তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে জানবো। কিন্তু ওই যে এটা একটু আমি জিজ্ঞাসা করছিলাম যে মানে আপনাদের মতো জ্ঞানী গুণী বোদ্ধা মানুষরাও বুঝতে পারছেন, আপনি রেহমান সোবানের কথাও বলছিলেন, তাদেরও বুঝতে হিমশিম যেখানে খেতে হচ্ছে, সাধারণ মানুষের মানে বুঝতে পারছে কিনা জানি না। তখন যখন এরকম প্রচারণা হচ্ছে, যেমন সাদিক কায়েম বলছেন, আমি জামাতের নেতারা বলছেন, বা অনেকেই বলছেন যারা গণভোটের পক্ষে কথা বলছেন এই ধরনের কথা, এটি আসলে মানুষ মানে কন্টেন্টটা ঠিক বুঝতে পারছে না, কিন্তু এই প্রচারণাগুলো শুনছে, তারা আসলে তাদের কাছে কি বার্তারে যাচ্ছে? না, বার্তাটা বার্তাটা কনফিউজিং, যেটা আমি বললাম, তারা ঠিক বুঝতে পারছে না আর কি করবে। কিন্তু আমার ধারণা, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, এবং আমি সাধারণত চেষ্টা করি স্যুট টাই ওয়ালা লোকের থেকে দূরে থাকতে, এবং যত বেশি পিএইচডি আলা তাদের সাথে কথাই বলি না, আমার কোনো প্রয়োজন নাই। আমি করি, আমি সাংবাদিকতা শিখেছি, আমার আমার বস ছিল, প্রথম বস ছিল স্টিভ ওয়াইজম্যান, নিউ ইয়র্ক টাইমস, কেমন? তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম, ভালো সাংবাদিক ওদেরকে বলে সবসময় চেষ্টা করবা সাধারণ মানুষ কি বলে তাদের কথা বোঝার চেষ্টা, বিকজ সাংবাদিক যারা হবে তাদের প্রথম দুটো কাজ, একটা হলো, মেন কাজ হলো সাধারণ জনগণ যারা ভয়েসলেস, যারা দুর্বল, যারা ক্ষমতাধরদের কাছে পৌঁছাতে পারে না, তাদের স্বার্থ প্রমোট করা, এক নাম্বার। দুই নাম্বার কাজ হলো যারা ক্ষমতাধর, যারা ক্ষমতায় থাকে তারা বেপরোয়া হয়, সাধারণত তারা ক্ষমতার অপব্যবহার করে, তাদেরকে জবাবদিহিতা না করা, তাদেরকে প্রশ্ন করা, যে তুমি তো, এটা তো তোমার বাবার সম্পত্তি না, তুমি এই কাজ কেন করেছো? এই জিনিসগুলা, এই দুটা মেন কাজ। ফলে আমি যখনই, আমার কাছে অনেকেই, অনেক সাংবাদিকরা এগুলা জিজ্ঞেস টিজ্ঞেস করে, যেহেতু আমি একটু সিনিয়র হয়ে গেছি, তো
তো বিভিন্ন বড় বড় জায়গায় মানে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তো তাদের কাছ থেকে আমি যেটা শিখেছি সেটি আসলে এই জন্য আমি বলছি যে আমি যখন সাধারণ গ্রামে গঞ্জে যাই কিংবা আমি যখন বাজার করতে যাই, আমি রিক্সাওয়ালার সাথে কথা বলি, মুদি দোকানদারের সাথে কথা বলি, তো তারা যে কথাটা বলে আর কি, বলে যে দেখেন ক্ষমতা তো যেই যায় তার কথা তো আমাদের কথা কেউ মনে রাখে না। কথা তো সত্য। তার কারণ আপনি একটা জিনিস দেখেন, আমরা স্বাধীনতার যুদ্ধ কেন হয়েছে, কেন হয়েছিল এটা একটু বোঝা মানে খুব বোঝার দরকার। সেটা হলো এই যে আমরা সবসময় বলতাম বা শুনতাম যে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করে, আমরা বৈষম্যের শিকার। তো এই বৈষম্য দূর করার জন্য এবং এই শোষক গোষ্ঠীর থেকে নিষ্কৃতি বা মুক্তি পাওয়ার জন্য আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। কেমন? আচ্ছা, তো এখন স্বাধীনতার পরে স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা যদি এইবার তো আর মানে শোষক আমাদেরকে শোষণ করতে পারবে না এবং আমরা আর বৈষম্যের শিকার হব। কিন্তু কি দেখতে পেলাম, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, তারপরে দেখতে পাচ্ছি কি ওই পাকিস্তানিদের জায়গায় ওরা পাঞ্জাবিরা ছিল, তারা উর্দুতে কথা বলতো, এরা বাঙালি কিন্তু শাসকের চরিত্র পাল্টায়, তারা আগের মতোই শোষণ করে যাচ্ছে। ওই যে সাধারণ মানুষ যে তিমিরে ছিল সে সেই তিমিরে যাচ্ছে এবং প্রচুর বৈষম্য সৃষ্টি হয়েছে। এবং একটা জিনিস হয় কি, যখনই বৈষম্য সৃষ্টি হয় তখন দেখবেন সমাজে সংঘাত বাড়ে, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, মানুষজন রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। এইটা হলো কি জানেন, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষ তো বঞ্চিত, তারা দেখছে যে আপনি যদি আমলা হন বা সরকারে থাকেন, মন্ত্রী হন, আপনি বড় বড় বাড়িতে থাকবেন, আপনি বিশাল গাড়ি চালাবেন, আপনার সঙ্গে পুলিশ এসকর্ট থাকবে। হ্যাঁ, এখন আমি সাধারণ মানুষ, আমার তো থাকার জায়গা নেই, আমার ঘর দিয়ে পানি পড়ে, আমি তো, ফলে ওরা চিন্তা করছে। এই জন্য মানুষ এত ক্ষিপ্ত থাকে এই শাসক গোষ্ঠীর প্রতি, যে তখন এই জন্য আমি বারবার করে একটা কথা বলছি যে আপনারা যদি সমাজে যতদিন বৈষম্য না কমবে ততদিন এই ধরনের সংঘাত বা ইয়েগুলো আমরা আপনি মন্ত্রীদের কথা বলছিলেন, মন্ত্রীদের জন্য আরো বড় বাড়ি, সুইমিং পুল ওয়ালা বাড়ি, জিম সহ বাড়ি, এরকম আরো কিছু এখন হচ্ছে। আমি একটু ওই প্রশ্নটা একটু শুনি আপনার কাছ থেকে জনাব আরশাদ মাহমুদ, যে তাহলে আমরা যে এতদিন ধরে দেখলাম মানে গণভোটের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস একদম শুরু থেকেই হ্যাঁ বলেই শুরু করলেন, হ্যাঁ এর পক্ষে প্রচারণা, সরকারের উপদেষ্টারা বলছেন, বিভিন্ন জায়গায় উঠান বৈঠকে গিয়ে বলছেন, বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক, শিল্পকলা একাডেমি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর একদম গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, সরকারি অর্থেই প্রচারণা চালাচ্ছে। এখন যখন নির্বাচন কমিশন বলে এটা দণ্ডনীয় অপরাধ, তাহলে এই কাজগুলো যারা করলেন তাদের কি দণ্ড হবে, মানে এটার কোনো প্রতিকার হবে এই যে এই কাজগুলো হলো বা হচ্ছে? এটা তো খুব মূল্যবান প্রশ্ন। এখন একটা যখন ইলেকশনের শিডিউল ঘোষণা হয়, তফসিল যখন ঘোষণা হয়, তখন কিন্তু সবকিছু মানে শাসন ব্যবস্থা সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই ইউনূস সাহেবের সরকার এমন এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেটা তাদের নেওয়ার কথা না। এখন উনি যে কথাটা বললেন, উনি কি নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করেছেন যে আমরা এটা করতে পারবো কিনা? তো আপনি তো নিজেই কন্ট্রাডিক্ট করছেন নিজের কাছে। আপনি আপনি তাদেরকে আন্ডারমাইন করছেন। এখন নির্বাচন, আপনি যদি সুষ্ঠু নির্বাচন করতে চান, যদি গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, তখন তো নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, কিন্তু আপনি তো তাদেরকে দুর্বল করে দিচ্ছেন। তো এখন দেখেন এই যে দ্বন্দ্বটা শুরু হয়েছে, এখন নির্বাচন কমিশনার বলছে যে এটা দণ্ডনীয় অপরাধ, আর আপনারা এই কাজ করে যাচ্ছেন, তো আপনাদের তো পানিশমেন্ট হওয়া উচিত। কিন্তু ওই যে বললাম যে আমাদের দেশের শাসকদের চরিত্র হলো স্বৈর শাসনের চরিত্র, এবং তারা কারো কথা মানবে না, তারা বিচার বিভাগের বিচারকে মানবে না, আইনের শাসন মানবে না, কোনো কিছুই মানবে না। এখন তারা ইচ্ছা মতো করবে এগুলা। এই জন্য আমরা বারবার করে একটা কথা বলেছিলাম, আমি একটা ডক্টর ইউনূসের কাছে খোলা চিঠি লিখেছিলাম, উনি আমাকে চেনেন ব্যক্তিগতভাবে, আমি ওনাকে অনেক ইন্টারভিউ করেছি ওনাকে। হ্যাঁ, এবং উনি নোবেল যখন পেয়েছিলেন তখন আমি ওয়াশিংটন টাইমস এর ফরেনের এই ম্যাগাজিন এডিটর আমাকে বললো, তোমাদের দেশের এরকম একজন লোক, তুমি এর উপর একটা কভার স্টোরি করো। 3000 শব্দের একটা বড় কভার স্টোরি করলাম সেটা। তো যাই হোক, এটা তো আমরা সবাই চেয়েছিলাম যে উনি ভালো কাজ করবেন, আমরা সবাই তাকে সমর্থনও দিয়েছিলাম সেই কারণে। কিন্তু তার কার্যকলাপ গত 18 মাসে, আপনি পৃথিবীর কোথাও শুনেছেন যে একটা দেশের সরকার প্রধান
সে প্রতি মাসে একবার করে বিদেশ যায় কোনো কারণ ছাড়া, কোটি কোটি টাকা খরচা করে, এটার জবাবদিহিতা কোথায়? আমি বারবার এক কথাই লিখছি যে আপনি যাচ্ছেন, আপনি বলতেছেন উনি আবুধাবিতে গেলেন, সরি কাতার গেলেন, কি জন্য? এগুলো সবকিছুই তার কিন্তু পার্সোনাল ভিজিট, এটা কোনো দ্বিপাক্ষিক ব্যাপার না। দ্বিপাক্ষিক বৈঠকটা হলে হয় কি, এই সমস্ত খরচ টরচ গুলো সেই হোস্ট গভর্নমেন্ট দেয়। উনি কিছুদিন আগে লন্ডন গেলেন, সেখানে ওইটা, কিন্তু যেহেতু কোনো দ্বিপাক্ষিক সফর ছিল না, বাইলাটারাল, সেজন্য তারা কোনো হোস্ট করে নাই, তারা হোটেল খরচ দেয় নাই, কোনো কিছুই করে নাই। ফলে আমরা, আর উনি 10 লক্ষ টাকা পার নাইট হোটেল ভাড়া দিচ্ছে, প্রেসিডেন্সিয়াল সুইটে থাকছে উইদাউট এনি রিজন। তো আপনি আপনি যদি জবাবদিহিতায় বিশ্বাস করেন, তাহলে আপনি কি এই কাজ করতে পারবেন? এটা তো জনগণের টাকা, এটা তো আপনার টাকা। তো এখন এই ধরনের কার্যকলাপ আপনি একের পর এক করে যাচ্ছেন, আর আপনি মানুষকে বলছেন যে তোমরা যদি গণভোট দাও, সে গণভোট আমি আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও এগুলো পড়ার চেষ্টা করি। তখন এগুলো তো রিলিভেন্ট না। রিলিভেন্ট যে এগুলো, যেটা বললাম আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার করা, শাসন ব্যবস্থার, প্রশাসনের সংস্কার, পুলিশের সংস্কার। পুলিশ মানে হলো একটা অত্যাচারী বাহিনী। তো এটার থেকে তো মানুষকে বোঝাতে হবে যে না, এরা এরা আমাদের বন্ধু, এরা তোমাদের। পুলিশ মানে কি? পুলিশ মানেই হলো মানুষকে, মানে যাদের ক্ষমতা নেই তাদেরকে ধরে নিয়ে যাবে, নিয়ে পকেটের মধ্যে ইয়াবা ঢুকাই দিবে, বলবে যে এই তুমি টাকা দাও, তুমি ইয়াবা মানে স্মাগলিং করছো। কিন্তু তো কিন্তু পুলিশের এখন এই চেহারার কি একটু পরিবর্তন হয়েছে? মানে এখন দেখা যায় যে ছোট ছোট ছেলেরা পুলিশকে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসে, পুলিশ একদমই নত যেন হয়ে থাকে। হ্যাঁ, পুলিশ গত গত 24শে অগাস্টে যে বিপ্লবটা হলো, এটা দেখেন, পুলিশের উপর মানুষের যে ক্ষোভ, সেটা তো আমরা নিজের চোখে দেখলাম। পুলিশের থানায় আগুন দিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে। ফলে হয়েছে কি, পুলিশ সম্পূর্ণভাবে টোটালি ডিমোরালাইজড হয়ে গেছে, ভয় পেয়েছে। সত্যি কথা বলতে কি, এবং এই পুলিশ আর কখনোই যদি আমূল কোনো পরিবর্তন না হয়, এই পুলিশ আর কখনোই পুলিশের সেই ভূমিকা পালন করতে পারবে। তারা সর্বক্ষণ চিন্তা করবে যে আরে আমাকে কি আবার মার দেবে, আবার কি গুলি করবে, আবার কি করবে। তো এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম পুলিশের সংস্কার হবে সত্যিকার অর্থে। আপনি কি করলেন? পুলিশের সংস্কার হলো তাদের পোশাক বদল, নীল পোশাকের জায়গায় আপনি তাদের এখন ওই যে একটা চৌকিদারি পোশাক একটা দিয়ে দিচ্ছে, তাতে কি, কিন্তু ভিতরের লোকটা তো একই আছে। তো সংস্কারটা কোথায় হলো? এখনো দেখবেন ওই থানায় লোকজনকে ধরে নিয়ে যায়, অত্যাচার করে, মেয়েদেরকে রেপ করে থানায় নিয়ে। মানে তাহলে মানুষের মানুষের নিরাপত্তাটা কোথায়? মানুষ তো পুলিশকে বন্ধু ভাবতে পারছে না। মুশকিলটা তো সেই জায়গাতেই। তো এই সংস্কারগুলো না করে আপনি খালি একটাই কথা বলেন, স্বৈরাচার জন্য ফেরত না আসে। এগুলো তো ভেগ কথাবার্তা, এগুলো তো রেটরিক। আমি তো ইন্টারেস্টেড না এগুলো। আমি চাই সত্যিকার অর্থে একটা সাধারণ মানুষ যেন সে মানে 3 বেলা ঠিক মতো খেতে পারে, তার চিকিৎসার ব্যবস্থা হয়, আপনি সেই দিকে নজর দেবেন। আপনার আপনি আপনারা অসুস্থ হলে আপনি সিঙ্গাপুরে চলে যাচ্ছেন চিকিৎসা, আর সাধারণ মানুষ দেশের হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না। তো এগুলা কি কি ব্যাপার? এগুলা বৈষম্য না? এগুলো অন্যায় না? তো আপনি তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার দরকার ছিল সবার, আপনি তো সেগুলো করলেন না। জি, আপনি পুলিশের কথা বলছিলেন, মানে পুলিশের আহ, একটা হচ্ছে আপনি বলছেন ডিমোরালাইজড হয়ে গেছে, কিন্তু আইন কানুন যেভাবে বলা আছে পুলিশকে সেভাবে আসলে কাজ করতে চাইলেও করতে পারছে, এটা একটা প্রশ্ন। কারণ কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা শুনলাম, তিনি পাশ থেকে কেউ বলছেন তাকে যে আওয়ামী লীগের লোকজনকে পুলিশ ধরে না, এই ধরনের কথাবার্তা। তখন বলছেন আওয়ামী লীগ দেখলে ধরে ফেলবা, আইনের আওতায় সাথে সাথে নিয়ে আসবা, মামলা আছে কিনা এটা দেখার দরকার নাই, যদি ব্যবস্থা না নাও তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। অবশ্যই। মানে তো এখন হ্যাঁ, জি। এখন এই যে এখন সবচেয়ে বড় একটা কথা শোনেন না, যে মামলা বাণিজ্য শুরু হয়েছে। যে কোনো লোককে ধরবা, ধরলেই তো তোমার পয়সা, উকিলরে পয়সা দিতে হবে, পুলিশে পয়সা দিতে হবে। এবং মামলা যে করে, যেমন ওই যে বললাম না, এই যে ও আওয়ামী লীগ করে, আচ্ছা ঠিক আছে, তো আপনি সুনির্দিষ্ট কোনো অভিযোগ, সে কি মানুষ মেরেছে, সে কি কোনো অন্যায়, আপনি তো সেদিকে যাচ্ছেন না। আপনি একটা লোককে ধরে আনছেন না, ধরে যাওয়া মানেটা কি? আমার অনুজ প্রতি আমার খুব ঘনিষ্ঠ আনিস আলমগীরকে নিয়ে আপনি জেলে আটকে রেখেছেন কেন? সে নাকি স্বৈরাচারের পক্ষে কথা বলেছে। আমি আনিস আলমগীরকে দীর্ঘদিন থেকে চিনি, আমার যথেষ্ট ঘনিষ্ঠ সে। আমি তাকে কোন সময় মানে কোনো
মানে অন্ধভাবে স্বৈরাচারের সমর্থন করতে দেখি নাই বা শুনি নাই বা তার লেখায় আমি পড়ি নাই। আচ্ছা, তো যদি আপনি ধরেন যে করেও স্বৈরাচারের পক্ষে কথা বলা পেনাল কোড বা কোনো অপরাধের কোনো আইনের ধারায় কি অপরাধ? সেটাই আমি বলছি যে ঠিক আছে, স্বৈরাচারের কথা যদি বলতে হয় তো স্বৈরশাসক তো সবাই ছিল এই দেশে। এই দেশের সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার বলতে যে জিনিসটা বোঝায়, মানে জনগণের মানে ইচ্ছার প্রতিফলন বা তাদের কথা শোনা, এরকম সরকার তো আমরা এখন আজ পর্যন্ত পাই নাই। এটা শুরু হয়েছে সে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান থেকে শুরু, তখন থেকে শুরু হয়েছে। হুম। হুম। তখন এই যে ভোট ভোট রিগিং 1973 সালে উনি শুরু করছেন। তারপরে সিরাজ সিকদার পুলিশ কাস্টডিতে তাকে মেরে ফেললো, উনি পার্লামেন্টে বললেন কোথায় সে সিরাজ সিকদার, হুইচ ওয়াজ এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তো সেটা তো সেই সময় থেকে শুরু হয়েছে। তো এগুলোর বিচার কে করবে? তো এগুলা এগুলা কথা বললে বলতো কি, ও আচ্ছা, ওনার বিরুদ্ধে এগুলো বলা যাবে না, উনি আমাদের কেন, উনি তো মানুষ ছিলেন, উনি তো ভুল করতেই পারেন। তো আমরা তো যদি উনি মানে মহামানব তো কেউ না। তো ফলে এই জিনিসগুলো যতদিন আমরা এই সত্যকে মানে সত্যকে সত্য, স্পেডকে স্পেড না বলবো, ততদিন এই দেশের সমস্যা সমাধান কোনো হবে না। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে বিভিন্ন জায়গায় যে এই যে চাঁদাবাজি হয়, এটা সেটা, এটা কেন কারণটা জানেন? তার কারণ ইয়াং ছেলে পেলেদের কোনো চাকরি বাকরি নেই। আমি একটাই জিনিস দেখতে পাচ্ছি, মানে আমি ঘোরাঘুরি করে দেখলাম বাংলাদেশের দুটো জিনিসের খুব সারা জায়গাতে দেখলাম। একটা হলো ইজি বাইক আছে না, ওই যে ব্যাটারি চালিত রিক্সা, একেবারে মানে আনাচে কানাচে ভরে গেছে এটা। আচ্ছা, আর দেখলাম কি ডায়াগনস্টিক সেন্টার, হুম। যেখানে যাই সে মানে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে গেছে, আমি চিন্তা করলাম এখানে ডায়াগনস্টিক সেন্টার কেন থাকে? এটা একটা বড় ব্যবসা শুরু হয়েছে, যেখানে যাবেন খালি ফার্মেসি ফার্মেসি ফার্মেসি। তার কারণ সত্যিকার অর্থে প্রোডাক্টিভ সেক্টর যেটা, সেখানে কোনো বিনিয়োগ নাই, সেখানে কোনো চাকরি বাকরি নাই। তো এই ইয়াং ছেলে পেলে গুলা কি করে, ওই ইজি বাইক চালায়। সেখানে আপনি তাদেরকে ধরতেছেন, তাদেরকে ধরে আপনি তাদেরকে রাস্তায় নামলে তাদেরকে পিটাচ্ছেন। কেন পিটাচ্ছেন? যে রাস্তাঘাটে যানজট হচ্ছে। তো যানজট যেহেতু ওরা দুর্বল, ওদেরকে মারতে সুবিধা। কিন্তু যানজটের মূল যারা কারণ, সে বড় বড় গাড়িওয়ালারা করে, তাদেরকে আপনি কিছু বলতে জি। পারেন আর না। তাদের লাইসেন্স দিলকেই তো বহু পুরনো, মানে সূত্রটা তো অনেক পেছনে, যে চালাচ্ছে তাকে লাইসেন্স বা তাকে পারমিশনটা দিল কে, কিভাবে নামলো, কিভাবে আনলো, এগুলো তো অনেক প্রশ্ন আছে। যাই হোক, মানে অনেক দূরে চলে যাবো আলোচনা করতে করতে। আমি আবার আলোচনাটাকে পুরনো জায়গায় ফিরে আনি, যে ওই মানে গণভোটের পরে বা নির্বাচনের পরে কি প্রফেসর আলী রিয়াজের আরও একটি বক্তব্য, তিনি বলছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের 12টি নির্বাচনের মতো না। এরপর নির্বাচিত সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন। প্রেস সচিব শফিকুল আলম তিনি খবরটি শেয়ারও করলেন। তারপরে মানুষ মানে অনেক আলোচনা হলো যে সরকারের মেয়াদ আরও বাড়াতে যাচ্ছে কিনা এর মধ্য দিয়ে, কিন্তু প্রেস উইং থেকে বিবৃতি দিয়ে জানানো হলো যে সরকারের মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নাই বা এরকম কিছু হচ্ছে, এটা ভিত্তিহীন। কিন্তু তাহলে এই যে বক্তব্য 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে, এইটা আগের নির্বাচনগুলো থেকে আলাদা হবে, এই কারণে ঘটনাটা আসলে কি ঘটতে যাচ্ছে, মানে কি হবে? আমি আরেকটু স্পষ্ট হই, আর একটা প্রশ্ন একটু ছোট্ট করে করি। তখন আসলে ডক্টর ইউনূস কি করবেন? ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দেবেন? তখন কি প্রধান উপদেষ্টার পদ থাকবে? থাকলে কি থাকবে? জি। আচ্ছা, এখন একটা কথা বলি যে আলী রিয়াজ সাহেব কি বললো বা শফিকুল আলম সাহেব, এগুলো সাধারণ মানুষের এগুলো কনসার্ন নাই, সাধারণ মানুষ জানেও না, বুঝেও না। এখন আপনি আলী রিয়াজকে নিয়ে আসছেন আমেরিকার থেকে ধরে, উনি আসে আমার পরিচিত, তাকে আমি তুমি তুমি করে বলি আর কি। কারণ আমি ছাত্র জীবন থেকে তাকে চিনি। যাই হোক, সেটা অন্য কথা। আপনি তাকে নিয়ে আসলেন কি, আপনি তাকে ওই যে সংস্কার কমিশনের মানে ঐক্যমত্য কমিশনের আপনি ডেপুটি চিফ করলেন তাকে, ভালো কথা। আমরা দেখলাম কি 8 মাস 9 মাস ধরে ওই ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন দলকে নিয়ে মিটিং করে, আর ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে খাবার দাবার আসে। কেমন 8 9 মাস ধরে এগুলা করতো, করে রেজাল্টটা কি হলো? রেজাল্ট কিছুই হলো জিরো, রেজাল্ট হলো জিরো। যেটা এই যে জুলাই সনদ হলো, হ্যাঁ, এই যে জুলাই সনদ করলো। না না, আমি সেটাই বলছি যে এই যে জিনিসগুলো করলেন, তো সেগুলো সেই সাধারণ মানুষ তো এগুলো বুঝলো না কি করলেন। তা আপনি কার জন্য করছেন এটা? ওই এলিট ক্লাসের জন্য। এখন এখন তারপরে আলী রিয়াজ এই জায়গায় ব্যর্থ হলো, ব্যর্থ হয়ে তারপর তো তার তো আমেরিকায় ফিরে যাওয়ার কথা, যেহেতু তার পরিবার সেখানে থাকে, কোয়াইট ন্যাচারালি সে যাবে। তারপরে আপনি কি করবেন? আপনি আবার তাকে ফিরায় নিয়ে আসলেন বিশেষ উপদেষ্টা, মন্ত্রীর পদমর্যাদায়। তো আপনি তো মোহাম্মদ সাক্ষ্য ব্লকের রাজত্ব,
যে লোকটার একটা আগে পুরো ব্যর্থ হয়েছে একটা পুরো ঐকমত্য কমিশনের ব্যাপারে, আপনি তাকে এনে এখন কি করছেন, এই আপনি তাকে বিশেষ উপদেষ্টা, তার কাজ কি বলে বেড়াচ্ছে যে সংস্কার কমিশন না, গণভোট কোনো হবে না, এটা সেটা। তো এটার জন্য আপনাকে একজন মন্ত্রী পদমর্যাদায় এই দেশের ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে তার পিছনে গাড়ি বাড়ি এগুলো দিয়ে এগুলো বলার জন্য আনছেন? এগুলো সাধারণ মানুষ বুঝে? আপনার যে ফোকাসটা হওয়া উচিত ছিল যে আমি একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে করব। এখন দেখেন ইতিমধ্যেই সব জায়গায় সহিংসতা শুরু হয়েছে, এবং যত কাছাকাছি আসবে ততই দেখবেন এটা হতে থাকবে। এবং এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি এটা কোনোভাবেই করতে পারবেন না। আমি আমি খুবই শঙ্কিত এই ব্যাপারে। তো আমার তো কনসার্ন সেই জায়গায়, এবং দেশের আমি যাদের সাথে কথাবার্তা বলি, মানে আমাদের সাধারণ জনগণ, তারা সবাই একই কথা বলছেন যে স্যার ভোট কি হবে আসলে। তো এই শঙ্কা, আমি কিছুদিন আগেও এটা লিখছি যে এখনো শঙ্কার কারণ কেন হবে এটা। তো এদিকে তাদের কোনো নজর নাই। আর ওই যে এমন সব কথাবার্তা বলে, দুর্বোধ্য কথাবার্তা, মানে এলিট ক্লাসের কথাবার্তা। এলিট ক্লাসের কথা তো সাধারণ মানুষ বুঝে না। সাধারণ মানুষ যেটা বুঝে যে আচ্ছা আমি কি ঘর থেকে বের হয়ে আবার ফিরতে পারে সুস্থ শরীরে ফিরতে পারবো কিনা, আমাকে কেউ ধরে মার দেবে কিনা, আমি যে মুদির দোকানটা খুললাম এই দোকানে এসে আমার কাছে চাঁদা চাচ্ছে কেন। আপনি তো এই যে এসব দিকে আপনি ফোকাসটা দিবেন। আপনি খালি দুর্বোধ্য কথাবার্তা বলতেছেন যেটা কোনো মানে হয় না। কিন্তু এই যে আজকে রেমাল যে পলিসিটা করছেন, মানে যেটা নিয়মটা করছেন সেটি দুর্বোধ্য বলছেন, কিন্তু মানে কে বুঝছে তাহলে, মানে স্পষ্ট হব কি করে আমরা, এটাও একটু মানে আপনি আমাকে বা যতটুকু বুঝিয়ে বলতে পারেন, এতটুকু কি বুঝতে পারছেন যে নির্বাচনের পরে কি দ্বৈত সরকার থাকবে? তখন কি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে যাবেন, মানে ডক্টর ইউনূস কি থাকবেন না রাষ্ট্রীয় দায়িত্বে? সেটা তো তারা বারবার করে বলছে যে নির্বাচনের পরদিনই আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাব, আমাদের মেয়াদ শেষ। তারপরেও যে মানুষের মনে যে সন্দেহ হচ্ছে যে এরা হয়তো সহজে যাবে না। তার কারণ কেন যাবে না, ওই যে ইংরেজিতে বলে ট্র্যাপিংস অফ পাওয়ার, মানে বড় বড় বাড়ি, ফ্ল্যাগালা গাড়ি, পিছনে পুলিশ স্কোয়াড, হ্যাঁ, তারপরে এই সমস্ত একটা মোহ থাকে, মানুষের আকর্ষণ থাকে। তো এখানে যতদিন থাকা যায়, যেমন ধরেন এই যে দুইজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে চলে গেছে, পদত্যাগ করেছে না, সরকারি নিয়ম অনুযায়ী আপনি পদত্যাগের পরে আপনি 1 মাস সরকারি বাড়িতে থাকতে পারেন, কিন্তু এখনো তারা বাড়ি ছাড়েনি। তো এগুলো দুর্নীতি না? তো ডক্টর ইউনূসের উচিত ছিল না যে এদেরকে বলা যে তোমরা জলদি করে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, দুইজন উপদেষ্টার একজন, তিনি একটা প্রতিবাদ জানিয়েছেন যে তিনি বলছেন তিনি বাড়িটা ছেড়ে দিয়েছেন। এই হ্যাঁ, এটি দেখছিলাম। কিন্তু এদের হয় কি, এদের কোনো কথা আর কেউ বিশ্বাস করে না। মুশকিলটা হলো সেখানে। তা আপনি যদি মানুষের আস্থা হারিয়ে ফেলেন, মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেন, তখন আপনি যেটাই বলবেন মনে করবে যে না, এরা তো আসলে আসছে লুটপাট করেন, এরা আসছে সুযোগ সুবিধা নেওয়া। এই কারণে হচ্ছে, নাহলে প্রেস উইং থেকে এই বক্তব্য কেন দিতে হচ্ছে যে না আমরা কেউ থাকবো, কেন দিতে হচ্ছে এটা আপনি আমাকে বলেন। তার কারণটা কি, যে তারা মানুষ মনে করছে যে এরা যাবে না। তো আপনি মানুষের মনে এই বিশ্বাস বা আস্থা অর্জন করতে পারেননি যে না আমরা আসলে ভালো কাজ করতে আসছি, আমরা এখানে আর থাকবো না। আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা আপনার মনে কেন আসবে? প্রশ্ন তো এটা আপনাকে নিজেই করতে হবে। প্রশ্ন যে আমার মনে এই প্রশ্নটা কেন আসবে, তারা কি যাবে? কেন যাবে না? তাদের তো ম্যান্ডেটই হলো যে তারা অবশ্য বারবার করে উনি বলছেন যে নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় আসুক তাদের কাছে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। কিন্তু মানুষ মনে করছে যে এরা সহজে যাবে না। তো এখন বাদ বাকি ভবিষ্যৎ, সত্যি কথা বলতে কি আমি কিন্তু এখনো নিশ্চিত না যে 12 তারিখে নির্বাচন হবে কিনা। আমি এখনো নিশ্চিত না। আমি প্রথম থেকে কারণ, মানে কি কারণে আপনি এই জায়গাটায় ভরসা পাচ্ছেন না? আচ্ছা, কারণটা হলো ওই যেটা বললাম যে ম্যাসিভ কোনো ভায়োলেন্স যদি হয়, যে কোনো দুর্যোগ যদি হয়, তারপরে আর একটা জিনিস মানুষের মনে কেন জানি না একটা মানে এই ধারণাটা জন্মাচ্ছে মানে অনেকদিন থেকে, এদের বিশেষ করে এই সরকারের কার্যকলাপে, যে এরা মনে হয় যাওয়ার জন্য আসে নাই। এরা যে কোনো কারণে একটা অজুহাতে এটা প্রলং করে সুযোগ সুবিধা গুলা নেবে। হ্যাঁ, তো যেমন কিছুদিন আগে, গতকালকে আমি একটা টক শোতে এটা বলেছি যে যারা বর্তমানে উপদেষ্টা আছেন আর কি, এরা সমাজের সবাই প্রতিষ্ঠিত লোকজন। এর মধ্যে 5 জন, ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফজল কবির খান, তারপরে সালেউদ্দিন আহমেদ, এরা শারমিন মোর্শেদ, এরা তো সবাই যাদের প্রত্যেকের নিজের ঘর বাড়ি আছে ঢাকা শহরে, তাদের
তো এরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতো, এসে বলতো যে আমরা কোনো কিছু চাই না, আমাদের আল্লাহ একটা সুযোগ দিয়েছে এই দেশটাকে সেবা করার জন্য, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা দেশের মানুষের মঙ্গল করবো। কিন্তু ওরা দেখা গেল কি, সবার আগে যে মন্ত্রী পাড়ায় উঠলো। আমি এক উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো চিন্তা করতে পারি যে আপনি নিজের বাড়ি ছেড়ে ওখানে কেন গেলেন? আচ্ছা গেলাম, মানে ওই যে